আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটি ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার সাজেশন নিয়ে কথা বলবো। এর আগে আমরা ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার নিয়ে কথা বলেছিলাম ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে। ফার্স্ট পেপারের মতোই দেখো এখানে আমরা অনেকগুলো টপিক লিখেছি, ঠিক আছে। এই টপিকগুলো তো এই ফার্স্ট পেপারে আমি যেরকম ভাবে যে তোমাদের অ্যাডমিশন টেস্টে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে ওইটা থেকে কালেক্ট করেছি, এইখানেও ঠিক ওইভাবেই ওই ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে ওইটা থেকে কালেক্ট করা। এই টপিকগুলোর উপরই দেখা যায় যে বিগত বছরগুলোতে ঢাকা ইউনিভার্সিটিতে বেশি বেশি কোয়েশ্চেন এসেছে। তো এই টপিকগুলো যদি তোমরা পড়তে পারো, তোমাদের ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স যে প্রিপারেশনটা দুর্বলতাটা আছে, এই দুর্বলতাটা তোমরা চাইলে এই টপিকগুলো ভালোভাবে পড়াশোনা করে কাভার করা উচিত। তাহলে চলো দেখি এই টপিকগুলো আসলে কিভাবে পড়বো, ঠিক আছে। এই টপিকগুলো কিভাবে পড়বো দেখো তো, এখানে আমি যে বাম সাইডে 1 2 3 4 5 6 7 8 9 10 করে আগের মতো করেই চ্যাপ্টারগুলো লিখেছি, ঠিক আছে। আর প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেই টপিকগুলো আমি এভাবে করে লিখে লিখে সাজিয়েছি। এখন দেখি চলো কোনগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট টপিক, আমরা কেমনে এগুলো পড়তে পারি। দেখো, প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা ও অসমতা। এই অধ্যায় থেকে কোন টপিকের উপর প্রশ্ন হয় বেশি, এটা যদি দেখো তুমি, এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় পরম মান ব্যতীত প্রকাশ। এই যে একটা টপিক, এই টপিকটা থেকে প্রশ্ন আসবে, প্রত্যেক বছর আসছে, হঠাৎ মিস যায়, প্রত্যেক বছর আসছে। এই যে পরম মান ব্যতীত প্রকাশ, এই টপিকটা থেকে খুব বেশি আসবে। আর যদি এটা থেকে না আসে, পরম মান চিহ্নে প্রকাশ, এই টপিকটাতে আসতে পারে। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পরম মান ব্যতীত প্রকাশ। এই যে দুইটা টপিক, এই দুইটা টপিক থেকেই আসবে, কারণ এর আগের বছর এই দুইটা টপিক থেকেই প্রশ্ন এসেছে ঢাকা ইউনিভার্সিটিতে। তার মানে তোমাদের সমাজে খুব ব্যতিক্রম একটা কিছু হয়ে যাবে এরকম কি চিন্তা করার কিছু নাই, এই দিক থেকেই তো আসবে। কারণ এর আগেও সব সময় দেখা যাচ্ছে এই দিক থেকে এসেছে। এই যে এই দুইটা টপিক, এই দুইটা টপিকের মধ্যে থেকে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন এসেছে, পরম মান ব্যতীত প্রকাশ এবং পরম মান চিহ্নে প্রকাশ। দ্বিতীয়টা দেখো, গ্রাফ। দ্বিতীয় অধ্যায় হচ্ছে তোমার যুগাশ্রয়ী প্রোগ্রাম, ঠিক আছে। যুগাশ্রয়ী প্রোগ্রাম, এখন যুগাশ্রয়ী প্রোগ্রামের একটাই টপিক, প্রশ্ন আসার একটাই টপিক, ঠিক আছে। এই টপিকটা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন আসে কি, গ্রাফ সংক্রান্ত সমাধান। গ্রাফ সংক্রান্ত সমাধান মানে কি, সর্বোচ্চ সর্বনিম্নকরণ। মানে তোমার হচ্ছে যুগাশ্রী প্রোগ্রামে আসলে সর্বোচ্চ সর্বনিম্নকরণ এরকম কিছু প্রশ্ন আসে যে সর্বোচ্চ মানটা নির্ণয় করো, সর্বনিম্ন মানটা নির্ণয় করো। সেটা কি করতে হয়, আমাদের গ্রাফ থেকে নির্ণয় করতে হয়। গ্রাফ থেকে একাধিক সমীকরণ দেওয়া থাকে, সেগুলো গ্রাফে সাজিয়ে সাজিয়ে দেখতে হয় কোন বিন্দুটা, একটা বিন্দু নতুন করে বের করে তারপর সমাধান করতে হয় সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান। যদি সর্বনিম্ন বলে তাহলে দেখা যায় যেই বিন্দুটাতে সর্বনিম্ন মান আসে সেই বিন্দুটাই হচ্ছে তোমাদের প্রাপ্ত বিন্দু বা আনসার। আবার দেখা যায় সর্বোচ্চ মান যে বিন্দুটাতে তোমাদের জেড এর যে সমীকরণটা থাকে সেটার মধ্যে বসালে যেই মানটা সবচেয়ে বেশি আসে, যে বিন্দুটার মানটা দিয়ে, যে বিন্দুটা দিয়ে, সেই মানটাই হচ্ছে তোমাদের সর্বোচ্চ মান, আর সেই বিন্দুটাই হচ্ছে তোমাদের আনসার, ঠিক আছে। তো এই একটা টপিক থেকে, যুগাশ্রয়ী প্রোগ্রামের একটা টপিক থেকেই প্রশ্ন আসে। তৃতীয় অধ্যায় মানে হচ্ছে জটিল সংখ্যা। তৃতীয় অধ্যায় মানে জটিল সংখ্যা। জটিল সংখ্যা থেকে কোন জায়গা থেকে প্রশ্ন আসে দেখো, জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট। মডুলাস ও আর্গুমেন্ট এই দুইটা মানে এই টপিকটা থেকে, মডুলাস এবং আর্গুমেন্ট, মডুলাস নির্ণয় করো, আর্গুমেন্ট নির্ণয় করো, এই টপিকটা থেকে খুব বেশি প্রশ্ন আসে। আরো স্পেসিফিকলি যদি বলি তাহলে বলা যায় যে এই রকম টাইপ, যে x প্লাস iy অথবা x প্লাস iy বাই x মাইনাস iy, এইরকম যে তোমার কিছু ম্যাথমেটিক্যাল টার্মগুলো থাকে, এই টার্মগুলোর জন্য তোমার মডুলাস ও আর্গুমেন্ট বেশি নির্ণয় করতে বলে। তোমরা যদি কোয়েশ্চেন ব্যাংক উল্টিয়ে দেখো তুমি প্রমাণ পাবা তোমরা, ঠিক আছে। এরকম টার্মগুলো থেকে বেশি আসে। তবু তোমাদের উচিত হবে, যেহেতু মডুলাস আর্গুমেন্ট থেকে অনেক প্রশ্ন আসে, তোমাদের উচিত মানে টোটাল যে মডুলাস আর্গুমেন্টের টপিকটা আছে সবটা টপিক তোমাদের কাভার রাখা, ঠিক আছে। সবটা টপিক তোমরা ভালোভাবে গুছিয়ে রাখবে। এইখানে কিন্তু খুব কম টপিক, সব মিলিয়ে যদি দেখো সবগুলো টপিক কিন্তু তোমাদের খুঁটিনাটি সব ভালো করে জানতে হবে, তাহলেই ভালো করতে পারবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমি লিখেছি তৃতীয় অধ্যায়ের জন্য মানে জটিল সংখ্যার জন্য এককের ঘনমূল সংক্রান্ত। এইটা খুবই সহজ, ঠিক আছে। এটা খুবই সহজ একটা টপিক এবং এই জায়গা থেকে প্রশ্ন আসে খুব, ঠিক আছে। জটিল সংখ্যার এই জায়গা থেকে প্রশ্ন আসে এককের ঘনমূল সংক্রান্ত, ঠিক আছে। আবার তৃতীয় একটা টপিক লিখেছি কি, সমীকরণের শনাক্তকরণ। ঠিক আছে। জটিল সংখ্যা তোমার থাকবে এখানে, তোমার জটিল সংখ্যাগুলা দিয়ে ক্যালকুলেশন করলে আসলে সমীকরণটা কিরকম হয় সেই সমীকরণটা শনাক্ত করতে হবে, ঠিক আছে। আবার আমি লিখেছি আয়ের ঘাত সম্পর্কিত মান।
দেখো আয়ের ঘাত সম্পর্কিত মান, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই সহজ, খুবই ইম্পর্টেন্ট। যেমন আয়ের উপরে আই টু দি পাওয়ার 16, আয়ের ঘাত যদি 16 হয় তখন আয়ের মান কত হয়, আয়ের ঘাত যদি 999, আয়ের মান কত, আয়ের ঘাত যদি 2021 হয় তখন কিরকম হয়। ঠিক আছে, এইরকম আয়ের ঘাত সম্পর্কিত তোমাদের মান নির্ণয় করাটা শিখতে হবে। ঠিক আছে, খুবই সহজ। চতুর্থ অধ্যায় সমীকরণ, বহুপদী সমীকরণ। ঠিক আছে, বহুপদী সমীকরণের ক্ষেত্রে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট দেখি। চলো, ডি এর মাধ্যমে মূলের প্রকৃতি, মানে পৃথায়কের মধ্যে অর্থাৎ নিশ্চয়কের মাধ্যমে, পৃথায়ক বলতে পারি, নিশ্চয়ক বলতে পারি, এটাকে ডি দ্বারা প্রকাশ করি আর কি আমরা। তো ডি এর মাধ্যমে মূলের প্রকৃতি নির্ণয়, মূলের প্রকৃতি নির্ণয়, যে মূলটা মূলদ না অমূলদ, ঠিক আছে, বাস্তব না অবাস্তব, ঠিক আছে, মানে জটিল। এই এই যে তোমার এই যে ডি এর মাধ্যমে বা পৃথায়কের মাধ্যমে যে এই প্রকৃতিগুলো নির্ণয় করতে হবে, এই প্রকৃতিগুলো আমাদের খুব ভালো করে নির্ণয় করতে হবে, এখান থেকে খুব প্রশ্ন আসে। আরেকটা হচ্ছে মূল সহগ সম্পর্ক, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, মূল সহগ সম্পর্ক খুব 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 বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুব সহজ, খুব ইম্পর্টেন্ট, খুবই সহজ, খুবই ইম্পর্টেন্ট, কঠিন কিছু আসবে না। ঠিক আছে, একটু টেকনিক্যালি পড়াশোনা করলেই পারবে। তোমরা যদি অ্যাডমিশন গাইডগুলো একটু, আমি বলেছিলাম যে কিভাবে পড়াশোনা করতে হয়, তোমাদের কিভাবে পড়াশোনা করবা তোমরা, টোটাল এই প্রিপারেশনটা কিভাবে নিবে, এর আগে আমি একটা ভিডিওতে বলেছি যে ভার্সিটি ইউনিটের জন্য কিভাবে প্রিপারেশন নিবা। অ্যাডমিশন গাইড ধরে ধরে, অ্যাডমিশন গাইডগুলো যদি উল্টাও তখন দেখবে মূল সহগ সম্পর্কটা কত সুন্দর করে দেওয়া আছে, যে কোনো একটা উল্টাইলি দেখবা। ঠিক আছে, সেইখানে থেকে তোমরা ভালো করে টোটাল টপিকগুলো গোছায় নিবা। তারপর দ্বিঘাত, দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণটা এখানে ইম্পর্টেন্ট। বহুপদী সমীকরণের মধ্যে দ্বিঘাত, ত্রিঘাত, চতুর্ঘাত, ঠিক আছে, আছে, কিন্তু আমাদের এই ক্ষেত্রে দ্বিঘাতটা খুব ইম্পর্টেন্ট। ত্রিঘাতটা খুব একটা ইম্পর্টেন্ট না, খুব একটা আসে না, যদিও আসে ত্রিঘাত থেকে। আমার মনে হয় যে ত্রিঘাত থেকে আসলে রিটেন আসতে পারে। ঠিক আছে, তবে এমসিকিউ এর জন্য মনে হয় না ত্রিঘাত খুব একটা ইম্পর্টেন্ট। দ্বিঘাত সমীকরণ এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। দ্বিঘাত সমীকরণ থেকে সবকিছু এমসিকিউ ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে। আবার সমীকরণ গঠন, এই যে একটা টপিক, এটাও খুব ইম্পর্টেন্ট। সমীকরণ গঠন, জটিল সংখ্যা দেওয়া থাকলে সমীকরণটা কিরকম হবে, দুইটা জটিল সংখ্যা দেওয়া থাকলে, ঠিক আছে, সমীকরণটা কিরকম হবে। আবার দেখা যায় যে একটা সমীকরণ দেওয়া থাকে, এটা বলে যে 1/α, 1/β বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, এই যে সমীকরণ নির্ণয়ের যে পদ্ধতিগুলো, এগুলো আয়ত্ত রাখতে হবে। এই যে এই টপিকগুলো অ্যাডমিশন গাইডে খুব সুন্দর করে দেওয়া আছে। এইখানে যতগুলো টপিক লিখেছি সবগুলো টপিক সম্পর্কে অ্যাডমিশন গাইডে আলোচনা আছে। তোমরা এই টপিকগুলো অ্যাডমিশন যে কোনো একটা গাইড থেকে তোমরা ভালো করে পড়াশোনা নিতে পারো। আচ্ছা দেখি আরেকটা টপিক কি, সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় করো। এটা একটা সূত্র দিয়ে হয়ে যায়, একটা সমীকরণের সর্বোচ্চ মান কখন থাকবে, সর্বনিম্ন মান কখন থাকবে। যখন তোমার হচ্ছে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে তোমার যখন স্কয়ারের মানে এক্স স্কয়ারের তোমার সহগ যখন মাইনাস হবে, তখন দেখা যায় এখানে সর্বোচ্চ মান পাওয়া যায়। আবার যখন প্লাস থাকে এক্স স্কয়ারের সহগ, তখন সর্বনিম্ন মান পাওয়া যায়। একটা সূত্র দিয়ে হয়ে যায়। ঠিক আছে, তারপর পঞ্চম অধ্যায় দেখি আমরা দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এক্স মুক্ত পদ নির্ণয়। এটা কে না পারে, কারণ দ্বিপদী বিস্তৃতির ম্যাক্সিমাম ম্যাথই দেখা যায় প্রথম অধ্যায়ে 5.1 অনুশীলনী এক্স মুক্ত পদ নির্ণয়ের মাধ্যমে, অথবা মধ্যপদ নির্ণয়। এই মধ্যপদ নির্ণয়টা অনেকটা আছে তোমার এক্স মুক্ত পদ নির্ণয়ের মধ্যে পড়ে, অথবা এক্স টু দি পাওয়ার n এর সহগ নির্ণয়ের মধ্যে পড়ে। ঠিক আছে, মধ্যপদ নির্ণয়টা আমাদের একটু শিখে রাখতে হবে এগুলোর মধ্যে থেকে। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এক্স মুক্ত পদ নির্ণয়। তারপর ধারার সমষ্টি। ঠিক আছে, ধারার সমষ্টি তোমার এই যে দ্বিপদী বিস্তৃতিতে যে ধারার সমষ্টি, ধারাগুলো যা আছে, দ্বিপদী বিস্তৃতিতে অনেকগুলো ধারা আছে, ওই ধারাগুলো থেকে অসীম ধারাই বেশি আসে। ঠিক আছে, অসীম ধারা বেশি আসে দ্বিপদী বিস্তৃতি থেকে, অসীম ধারা বেশি আসে। তার মধ্যে দেখা যায় অসীম ধারার সমষ্টি নির্ণয় করতে বলে, এর মধ্যে যে আমরা অসীম ধারার সমষ্টি নির্ণয়ের যে একটা সূত্র আছে, s = a/1 - r। a হচ্ছে প্রথম পদ 1 এবং r হচ্ছে সাধারণ অন্তর। ঠিক আছে, এই যে সমষ্টি নির্ণয়ের যে সূত্রটা, এই সূত্রটা দিয়ে ব্যবহার করে বেশিরভাগ সমষ্টি নির্ণয় করা যায়। এরপরও তোমাদের অনেকগুলো ধারা শিখে রাখতে হবে, যেমন e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার ইনভার্স x, এরপরে ln 1 + x, ln 1 - x, এরকম দু চারটা ধারা তোমাদের ইম্পর্টেন্ট কিছু ধারা শিখে রাখতে হবে কিরকম হয়। আবার লিখেছি দেখো x টু দি পাওয়ার n এর সহগ নির্ণয়। ঠিক আছে, যে x টু দি পাওয়ার 7 এর সহগ নির্ণয়, যে একটা দ্বিপদী টার্ম দেওয়া আছে, দ্বিপদী বিস্তৃতি করে এর থেকে x টু দি পাওয়ার n বা x টু দি পাওয়ার 7 এর সহগ নির্ণয় করতে হবে। সহগটা কত হবে, এই যে এরকম ম্যাথগুলো খুব আসে। বুঝা গেছে, এই ম্যাথগুলো তোমাদের করে রাখতে হবে। আচ্ছা, ষষ্ঠ অধ্যায় দেখি কনিক্স এর ক্ষেত্রে খুবই সহজ কনিক্সের পড়াশোনাটা, কারণ কনিক্সের ক্ষেত্রে ই নির্ণয় সবচেয়ে বেশি আসে দেখা যায়, মানে উৎকেন্দ্রিকতা নির্ণয়। এখন কনিক্স মানে আমরা ধরো চিনি পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। হ্যাঁ, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। তার মানে পরাবৃত্তের ই এর মান বা উৎকেন্দ্রিকতার মান আমরা জানি 1। ঠিক আছে, তার মানে উৎকেন্দ্রিকতা নির্ণয়টা
তোমার পরাবৃত্ত থেকে আসে না, আসলে উপবৃত্ত এবং অধিবৃত্ত থেকেই আসে। উপবৃত্ত এবং অধিবৃত্ত থেকেই আসে। উপবৃত্তেরটা দেখা যায় 0 থেকে বড় এবং 1 থেকে ছোট, আবার অধিবৃত্তেরটা দেখা যায় 1 থেকে বড়। ঠিক আছে, তো এই যে তোমার উৎকেন্দ্রিকতা নির্ণয়ের যে সিস্টেমটা, উপবৃত্তের জন্য একরকম, অধিবৃত্তের জন্য আরেক রকম। এই যে উৎকেন্দ্রিকতা নির্ণয়টা আমাদের শিখে রাখতে হবে, খুবই সহজ, সিম্পল। আবার তোমার পরাবৃত্ত, উপবৃত্ত অথবা অধিবৃত্তের শীর্ষবিন্দু ও উপকেন্দ্র নির্ণয় সম্পর্কে আসে। শীর্ষবিন্দু ও উপকেন্দ্র, এর মধ্যে সবাই দেখা যায় বেশিরভাগ শীর্ষবিন্দুটা আসে। ঠিক আছে, তো শীর্ষবিন্দু উপকেন্দ্র নির্ণয় কেমনে করতে হয় এই 3টা কণিকের, হ্যাঁ আমাদের এটা খুব ভালো করে জানা থাকতে হবে। এরপরে নিয়ামক রেখার সমীকরণ গঠন এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটাও একটু তোমাদের জানতে হবে 3টা কনিক্সের ক্ষেত্রে, যে তোমাদের নিয়ামক রেখার সমীকরণটাও কিরকম হবে, যে পরাবৃত্তের হলে কেমন, অথবা অধিবৃত্তের হলে কেমন, অথবা উপবৃত্তের হলে কেমন, অথবা ওই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটাও কিরকম। ঠিক আছে, সূত্রগুলো তোমাদের জানা থাকতে হবে, এবং কণিকের সমীকরণ, যে কোনটা পরাবৃত্তের সমীকরণ, কোনটা উপবৃত্তের সমীকরণ, কোনটা অধিবৃত্তের সমীকরণ, ভেরি সিম্পল। হ্যাঁ, আচ্ছা, সপ্তম অধ্যায় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। ঠিক আছে, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, দেখো কি লিখেছি, সূত্র প্রয়োগ, সূত্র প্রয়োগ, সরাসরি সূত্র প্রয়োগ, একদম একদম সরাসরি সূত্র প্রয়োগ থেকে অনেক এমসিকিউ চলে আসে, একদম সরাসরি সূত্র প্রয়োগ। ঠিক আছে, এর মধ্যে দেখা যায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইজ ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। এই সূত্রটা থেকে বেশি দেখা যায় আসা যায়। ঠিক আছে, এছাড়াও যে তোমাদের সূত্র আছে অনেকগুলো, ঠিক আছে, সব সূত্র পড়া থাকতে হবে। ত্রিকোণমিতির ক্ষেত্রে ফার্স্ট পেপার হোক, সেকেন্ড পেপার, ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি হোক, সেকেন্ড পেপারের ত্রিকোণমিতি হোক, সব সূত্র তোমাদের জানা থাকতে হবে, যে ত্রিকোণমিতির সব সূত্রগুলো কিরকম, এগুলো মুখস্থ থাকতে হবে, কারণ ত্রিকোণমিতির সূত্র থেকে সরাসরি তোমাদের এমসিকিউ চলে আসতে পারে। ঠিক আছে, সূত্রগুলো ভালো করে জানা থাকতে হবে। ঠিক আছে, আবার দেখো এখানে আমি লিখেছি সাইন, তোমার ব্র্যাকেটের ভিতরে সাইন ইনভার্স এক্স, এটা দেখা যায় সাইন ইনভার্স আর সাইন কাটারে এক্স থাকে, এইরকম যে ম্যাথগুলো, এরকম যে ম্যাথগুলো, আমি শুধু সাইন লিখেছি এখানে, আসলে শুধু সাইন না, তোমার কস থাকতে পারে, এরকম তোমার ট্যান থাকতে পারে, কট থাকতে পারে, সেক থাকতে পারে, কোসেক থাকতে পারে, যে কোনো তোমার ত্রিকোণমিতিক ফাংশন থাকতে পারে এটার মধ্যে। কিন্তু তোমাদের আসলে এখানে তোমার ব্র্যাকেটের উপর স্কোয়ার থাকলে কিভাবে সমাধান করতে হবে, কিউব থাকলে কিভাবে সমাধান করতে হবে, এক্স এর জায়গায় 8 থাকলে কিভাবে সমাধান করতে হবে, এই টোটাল জিনিসটা তোমাদের জানতে হবে। এখানে যদি তোমার সূত্র প্রয়োগ করো সমাধান করতে হয়, ওইটাও তোমাদের করতে হবে। তাহলে এইরকম টার্মগুলো সমাধান করে আমাদের রাখতে হবে, এগুলো থেকে আসে। ঠিক আছে, এগুলো থেকে আসে। আর পর আমাদের সমাধান নির্ণয় করতে হবে। সমাধান মানে হচ্ছে তোমার থিটার মান নির্ণয় করতে হয় আর কি, সমাধান। তো সমাধান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেখা যায় cot tan অথবা sin cos। ঠিক আছে, এই চারটা ত্রিকোণমিতিক ফাংশনই বেশি আমাদের ইম্পর্টেন্ট, cot tan থেকে বেশি আসে, sin cos থেকে বেশি আসে। ঠিক আছে, সমাধান নির্ণয়ের জন্য। তো সমাধান নির্ণয়ের ক্ষেত্রে ওই একটা টেকনিক ফলো করা যায় অনেক ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে হয় না। এখানে আমি যে ফার্স্ট পেপারে দেখিয়েছিলাম একটা টপিক, চলকে মান বসিয়ে সমাধান নির্ণয়ের ক্ষেত্রে এই টপিকটা নির্ণয় মানে তোমার হেল্প পাওয়া যায় ওই টপিকটা থেকে, কারণ অপশন টেস্ট করলে আসে। ঠিক আছে, এই শর্টকাটগুলো নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে কথা বলা যাবে, এখন সাজেশন নিয়ে কথা বলছি। তারপর অষ্টম অধ্যায় মানে কোনটা, অষ্টম অধ্যায় হচ্ছে স্থিতিবিদ্যা। ঠিক আছে, স্থিতিবিদ্যা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট লব্ধি নির্ণয়ের সূত্র। আরো স্পেসিফিকলি বললে যে সমান্তরাল লব্ধি নির্ণয়ের সূত্রটা আমরা ফিজিক্সে পড়ি, সমান্তরাল লব্ধি নির্ণয়ের সূত্র r = √p² + q² + 2pq cos α। ঠিক আছে, এই সূত্রটা থেকে লব্ধি নির্ণয়ের, এই সূত্রটা থেকে অনেক ম্যাথ আসে, অনেক ম্যাথ ঘুরিয়ে ফিরিয়ে অনেকভাবে ম্যাথ আসে, তোমাদের সবভাবে ম্যাথগুলো করে রাখতে হবে। ঠিক আছে, আবার তোমার কোণ নির্ণয় সংক্রান্ত, মানে কোণ হচ্ছে লব্ধির সঙ্গে আসলে কতটুকু কোণ উৎপন্ন করে, tan θ = q sin α / p + q cos α। এগুলো ফিজিক্সেরও সূত্র, এগুলো আবার তোমার কি বলে এই ম্যাথমেটিক্সের স্থিতিবিদ্যারও সূত্র। ঠিক আছে, ফিজিক্সও আমরা এগুলো পড়বো। ঠিক আছে, আবার 120 ডিগ্রি সংক্রান্ত, এটা খুবই ইম্পর্টেন্ট। 120 ডিগ্রি সংক্রান্ত কত যে প্রশ্ন আসে, শুধু ঢাকা ইউনিভার্সিটি বলে কথা না, যে কোনো ভার্সিটির ক্ষেত্রে 120 ডিগ্রি সংক্রান্ত ম্যাথমেটিক্স তোমাদের অনেক গুরুত্বপূর্ণ। 120 ডিগ্রি সংক্রান্ত ম্যাথ অনেক চলে আসে। ঠিক আছে, তো 120 ডিগ্রি হইলে কি রকম হয়, ঠিক আছে, একটা দ্বিগুণ হইলে আবার তোমার লব্ধিটা 90 ডিগ্রি কোণে গেলে ভূমির সঙ্গে, তখন দেখা যায় 120 ডিগ্রি হয়। আবার 120 ডিগ্রি হলে দেখা যায় অনেক সময় তোমার দুইটা ফ্যাক্টর যদি সমান হয়, তখন লব্ধিটাও দুইটা ফ্যাক্টরের সমান হয় 120 ডিগ্রি হলে। মানে এইরকম যে 120 ডিগ্রি সংক্রান্ত যত তথ্য আছে তোমার কালেক্ট করে রাখতে হবে। আর 120 ডিগ্রি ম্যাথগুলা তোমার যেভাবে হাতে ক্যালকুলেশন করতে খুব তাড়াতাড়ি হয়, এইভাবে তোমাদের দক্ষ হতে হবে।
এখানে একটা আমি শর্টকাট লিখেছি cos আলফা সমান সমান মাইনাস ছোট মান বাই বড় মান আর কি, ঠিক আছে। মাইনাস ছোট মান বাই বড় মান মানে হচ্ছে তোমার যেই ভেক্টর মানটা ছোট থাকবে ভেক্টরের মানটা ওইটা উপরে বসবে, আর যে ভেক্টরের মানটা বড় থাকবে সেটা নিচে বসবে। আর এখানে আলফা মানে বোঝাচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে গেলে আমাদের এই সহজ একটা তোমার কি বলে শর্টকাট ইউজ করতে পারি। এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ থেকে আলফার মান নির্ণয় করতে থেকে মানে করা থেকে অনেক সময় ম্যাথ চলে আসে, ঠিক আছে। আচ্ছা, নবম অধ্যায় দেখি। নবম অধ্যায় কি? গতিবিদ্যা বা সমতলে বস্তুকণার গতি। সমতলে বস্তুকণার গতি। তো সমতলে বস্তুকণার গতি থেকে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট যদি বলি তাহলে সবচেয়ে আগেই আসবে প্রাসের কথা, ঠিক আছে। প্রাসের কথা আসবে, এটা ফিজিক্সেও যেমন ইম্পর্টেন্ট, ম্যাথও ঠিক একইভাবে ইম্পর্টেন্ট, দুই জায়গায় একই রকম অনেকটা, ঠিক আছে, অনেকটাই একই রকম, ঠিক আছে। তো ফিজিক্স থেকে পড়লেও দেখা যায় প্রাস হয়ে যায়, ঠিক আছে। ফিজিক্সে তোমরা যেরকম ভাবে প্রাস পড়েছো তাহলে ফিজিক্স তো আমি তো বলতেছি যারা ম্যাথমেটিক্সে দুর্বল, ফিজিক্স তো অ্যাটলিস্ট তোমরা ভালো মোটামুটি একটু পারো, ফিজিক্স পারলে প্রাস পারা উচিত, ঠিক আছে। তার মানে প্রাস যদি তোমরা ওইখানে পারো তো এইখানেও পারা উচিত প্রাস, ঠিক আছে। প্রাস সহজ, প্রাসের চারটা সূত্র দিয়ে এখানে ম্যাথমেটিক্স সলভ করতে হবে। আবার গতির সূত্র ওইটাও ফিজিক্স, ঠিক আছে। ফিজিক্সের যে গতিবিদ্যা চ্যাপ্টারটা আছে ওইখানে যে গতির সূত্রগুলো আমরা পড়ছি কিরকম ভাবে গতির সূত্র হইতে পারে, শুধু একভাবে না যে সোজা পথে চলছি তখন গতির সূত্র চারটা, এইভাবে না। উপর নিচ হলে কিরকম হয়, খাড়া উপরে উঠলে গতির সূত্র কিরকম হয়, উপর থেকে নিচে পড়লে কিরকম হয়, আবার উপর থেকে খাড়া উপরে ঢিল দিলে গতির সূত্র কিরকম হয়, মানে তখন দেখা যায় আদি বেগের জায়গায় টার্মটা মাইনাস হয়ে যায়, ঠিক আছে। এরকম সব ধরনের বেসিক কালেক্ট করে রাখতে হবে গতির সূত্রের ক্ষেত্রে, ঠিক আছে। শুধু যে আমি গতির সূত্রের ক্ষেত্রে আমি 9-10 মতো পড়ে এসেছি, ইন্টারমিডিয়েটও অনেক সময় পড়েছি যে s = ut + half t square, s = u + v/2 * t, v = u + at, v = u square + 2s, এই যে চারটা সূত্র পড়ছি মুখস্থ করছি ভাই, এই যে মুখস্থ করলাম এইভাবে যদি পড়াশোনা করি তাহলে হবে না, ঠিক আছে। তারপর গতিবিদ্যা থেকে দু একটা শর্টকাট আছে, যেমন একটা বুলেট ছোড়া হলো, সেটা এত দূর গিয়ে অর্ধেক বেগ হারালো, আর কত দূর যেতে পারবে। এই ক্ষেত্রে এইরকম ম্যাথগুলোর ক্ষেত্রে দেখা যায় বড় করে ক্যালকুলেশন করলে অনেক বড় হয়ে যায়, ঠিক আছে। এই ক্ষেত্রে আসলে শর্টকাট আছে, ঠিক আছে। এইরকম দু একটা শর্টকাট হ্যাঁ আমাদের করতে হবে, এইরকম দু একটা শর্টকাট সম্পর্কে আলোচনা রাখতে হবে, কারণ এই শর্টকাটগুলো থেকে ম্যাথমেটিক্স চলে আসে, ঠিক আছে। 1 নম্বরের এমসিকিউ চলে আসে। তারপর দেখি দশম অধ্যায়। দশম অধ্যায় কোনটা? দশম অধ্যায় হচ্ছে বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা, ঠিক আছে। বিস্তার পরিমাপ থেকে দেখা যায় আসে না, ঠিক আছে। বিস্তার পরিমাপ থেকে এমসিকিউ আসে না, দেখা যায় সম্ভাবনা থেকে এমসিকিউ আসে। তো সম্ভাবনা দেখলে আমরা কি দেখবো? প্রথম টপিক মুদ্রা ও ছক্কা নিক্ষেপ। মুদ্রা ও ছক্কা নিক্ষেপ থেকে যত ধরনের নমুনা অনুকূল ঘটনা ঘটতে পারে, ঠিক আছে, নমুনা ক্ষেত্র তৈরি হতে পারে, এগুলো আমাদের জানা থাকতে হবে এবং সম্ভাবনাগুলো নির্ণয় রাখতে হবে, ঠিক আছে। আবার আমরা দেখব যে 10 থেকে 40 পর্যন্ত সংখ্যার ভিতরে মৌলিক সংখ্যার তোমার সম্ভাবনা কত, আসার সম্ভাবনা কত, বা 10-এর গুণিতক সংখ্যা আসার সম্ভাবনা কত, 5-এর গুণিতক সংখ্যা আসার সম্ভাবনা কত, 2-এর গুণিতক আসার সম্ভাবনা কত, অথবা বর্গ সংখ্যা কতগুলো পাওয়ার, পূর্ণবর্গ সংখ্যা কতগুলো পাওয়ার সম্ভাবনা। এই যে তোমাদের টোটাল আলোচনাটা, এই টোটাল আলোচনাটা কমপ্লিট রাখতে হবে। এইখানে দেখো শেষে একটা টপিক লিখেছি একটি বাক্স। একটি বাক্স মানে বলতে এরকম বোঝাচ্ছে যে আমাদের দেখা যায় সম্ভাবনার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় একটা বাক্সের মধ্যে অনেকগুলা বল থাকে, লাল, নীল, কালো, 3 ধরনের বল, 2 ধরনের বল, 4 ধরনের বল থাকে, ঠিক আছে। আবার দেখা যায় 2টা বাক্সের মধ্যেও থাকে এরকম। 2টা বাক্স থেকে দেখা যায় এমসিকিউতে প্রশ্ন আসে না, দেখা যায় একটা বাক্স থেকেই, মানে একটা বাক্সে অনেকগুলো বল আছে, তখন একাধিক বল তুললে কোনটা একই রঙের হবে বা ভিন্ন রঙের হবে, এই যে এরকম ম্যাথগুলো, এরকম ম্যাথগুলোই আসে। তার মানে একটি বাক্স থেকে বেশিরভাগ ম্যাথগুলো আসে, একটি বাক্স থেকে বেশিরভাগ ম্যাথগুলো আসে। এই তো এই টপিকগুলো ভালো করে যদি তোমরা পড়াশোনা করতে পারো তাহলে আশা করা যায় ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা সেকেন্ড পেপারের ম্যাথগুলো থেকে ভালো কিছু করতে পারবে। এই দিক থেকে ইনশাল্লাহ কমন পড়বে ভালোভাবে, ঠিক আছে। আমাদের সময় কমন পড়েছে, এর আগের বছর বিগত বছরগুলোতে কমন পড়েছে। তোমরা যদি কোয়েশ্চেন ব্যাংকটা, আবারও বলছি, কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করো, অথবা অ্যাডমিশন গাইডের যে প্রশ্নগুলো আসছে ওইগুলোও যদি অ্যানালাইসিস করো ভালো করে, তাহলেও দেখতে পারবে যে কি এই যে টপিকগুলোর উপর থেকে বেশি বেশি কোয়েশ্চেন এসেছে, এই টপিকগুলোর উপর থেকে বেশি বেশি কোয়েশ্চেন এসেছে। তো তোমাদের উচিত এই টপিকগুলো ভালো করে পড়াশোনা করা, ছাড়া মানে এইখান থেকে আর কোনো কিছু ছাড়া যাবে না, এইগুলা থেকে আর কোনো কিছু ছাড়া যাবে না, এর থেকে ছোট আর কোনো কিছু হয় না, ঠিক আছে। ম্যাথ প্রিপারেশনটা এরকমই, ম্যাথগুলো খুব বেশি টাইপ রিপিট হয়, খুব বেশি, অন্য সবগুলোর থেকে খুব বেশি টাইপ ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথের টাইপ রিপিট হয়।
তো ভাইয়ারা আজকে এই পর্যন্তই থাকলো। ইনশাল্লাহ আমরা তো ম্যাথের সাজেশনটা কমপ্লিট করলাম, ইনশাল্লাহ দেখা যাক পরবর্তীতে আরো কিছু যদি সময় পাওয়া যায়, আল্লাহ বাঁচিয়ে রাখে, তাহলে অন্য সাবজেক্টের সাজেশন নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই থাকলো, আল্লাহ হাফেজ।